একটু মাথায় দম দাও, অনেক হয়েছে বুকে দম। একটু মাথায় দম দাও, অনেক হয়েছে বুকে দম। এটা আমি একটু ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট একটা আলোচনা করব। আপনারা দেখেছেন, আমি আমার আগের অনেক অডিওতে বলেছি যে ইস্টবেঙ্গলের যে কর্মকর্তা রয়েছে এই মুহূর্তে, কোনো প্রশ্ন যদি আপনি করেন তারা বলবে আমরা ক্লাব বেচছি না, আমাদের বুকে দম এই সে হ্যান ত্যান। কিন্তু বুকে দম, দেখুন বুকে দম জিনিসটা না, মানে যেখানে যেখানে ধরুন এক এক ধরনের রেবেলিয়ন হয়েছে, সংগ্রাম হয়েছে রাজনৈতিক ভাষায়, সেখানে বুকে দমের অবশ্যই আমরা উদাহরণ পেয়েছি। এবং সেটা আপনার বাংলাদেশও হতে পারে, কিউবা হতে পারে, বা একদম আফ্রিকার হতদরিদ্র দেশও হতে পারে। তো বুকে দম দিয়ে আপনি নিজেকে হয়তো রক্ষা করতে পারেন, কিন্তু নিজেকে উত্তীর্ণ করতে পারেন না। তো জীবনে উত্তীর্ণ করার জন্য আপনার মগজেও দমটা লাগবে। মানে বুকে দমটা আপনাকে সাময়িক একটা একটা নিষ্কৃতি দিচ্ছে, আপনাকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে, কিন্তু তারপর আপনাকে যদি জীবনে উত্তীর্ণ হতে হয়, তখন সারাক্ষণ ওই বুকে দাম বললে হয় না, তখন মস্তিষ্কের দমটা লাগে। তো কিভাবে মস্তিষ্কে দম, দেখুন আমি কিছু উদাহরণ দেব, তার অনেকগুলো হয়তো আমি আগে আমার বেশ কিছু অডিওতে বলেছি। তো চেষ্টা করছি যতটা কম রিপিটেশন করা যায়, কিন্তু কিছুটা হয়ে যেতেই পারে। আহ, যেমন ধরুন এই মুহূর্তে যে টিমটা তৈরি হচ্ছে আইএসএলের জন্য টিম, সেখানে আমরা ধরে নিচ্ছি যে ইস্টবেঙ্গলের দুর্দান্ত বাজেট নয়, অন্তত সুপার জায়েন্ট বা মুম্বাইয়ের মতন বাজেট নয়। এবার আপনারা জানেন যে আপনি যত ঘি ঢালবেন তত ভালো রান্না হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে মানে অফুরন্ত ঘি ঢালতে হবে। মানে একটা ন্যূনতম একটা মিনিমাম একটা বাজেট লাগে, ঠিক আছে? নয়তো আপনি কিছুই করে উঠতে পারবেন না। কিন্তু আহ, তার মানে এই নয় যে আপনাকে মানে সবচেয়ে বেশি বাজেট পেতেই হবে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আপনি যদি বাজেট পান, তারপরেও আপনি কিন্তু ভালো করতে পারেন যদি আপনি মগজটা ব্যবহার করেন। এবার ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের ক্ষেত্রে কি সমস্যাটা হয়েছে সেটা বলি, বা ইনভেস্টরদের ক্ষেত্রে কি সমস্যা হয়েছে। ইস্টবেঙ্গলের যারা কর্মকর্তারা না, তারা মানে যে আপনি যদি হিস্ট্রিটা দেখেন, ইতিহাসটা দেখেন, আই লিগ বা তার আগে ন্যাশনাল ফুটবল লিগ বা তারও আগে যে ভারতীয় ফুটবলে 100 বছরের ইতিহাস, বরাবরই ইস্টবেঙ্গলের ধরুন বাজেট মোহনবাগানের মতন হতো, বা টপ টু বাজেট হতো, মানে দেশের যত ফুটবল ক্লাব আছে। তো তারা মানে পকেটে প্রচুর পয়সা নিয়ে যেত এবং সমস্ত প্লেয়ারকে তুলে আনতো। অনেকে এখন ভুলভাল কথা বলবে, অনেক প্রাক্তন খেলোয়াড় বলবে আমরা পয়সার জন্য খেলতাম না, এই সে হেন তেন অনেক কিছু বলবে, কিন্তু কথাটা সত্যি নয়। মানে তখনকার দিনে যা মানে মার্কেট রেট ছিল সেই অনুযায়ী তারা কিন্তু বেশ ভালো টাকা পেত, বা ধরুন তারা সুযোগ সুবিধা পেত, ভালো চাকরি পেত। সুতরাং এইটা কিন্তু হায়েস্ট পেড সবসময় ছিল। এটা মিথ্যে কথা বা ভুল ব্যাখ্যা, যেটা অনেক সময় প্রাক্তন খেলোয়াড়রা বলে যে আগে আমরা শুধু ভালোবাসার জন্য খেলতাম। একদমই ভুল কথা। আগেও ছিল পয়সা, এখনও। এখন পয়সার পরিমাণটা অনেক বেড়ে গেছে, এখন হয়তো চাকরি করছে না। আগে হয়তো মানে ইস্টবেঙ্গলে খেলে আপনি একটা ভালো চাকরি সহজেই পেয়ে যেতেন। তার সাথে আপনি মোটামুটি মার্কেট যা রেট ছিল সেই অনুপাতে সবচেয়ে ভালো রেটটাই পেতেন আপনি যদি ইস্টবেঙ্গলে খেলতেন, বা মোহনবাগান, তখন যে ক্লাবটা ছিল মোহনবাগান, খেললে আপনি সেই টাকাটা পেতেন। তো একটা টাকা আপনার কিন্তু লাগছেই। এবার তাহলে আপনি যদি এবার এই যে নিতু বা এরা যারা রয়েছে, ধরুন যারা লেগেসি ম্যানেজমেন্ট, তারা না সবসময় এই পকেটে এক গাদা টাকা নিয়ে বাজার করেছে। তো তাদের অভ্যাস নেই যে আপনি যদি হাইয়েস্ট স্পেন্ডার না হন, মানে আপনার বাজেট যদি সবচেয়ে বেশি না হয়, তাহলে আপনি কি করে ম্যানেজ করবেন। মানে রিসোর্সফুলনেস বা ক্রিয়েটিভিটি এদের মধ্যে এই জন্য নেই যে এদেরকে কখনো সেই পরিস্থিতির মোকাবিলাই করতে হয়নি। ভাবুন না, নিতু যখন এসছে, ধরুন পল্টু পল্টুদার পল্টুদা সে সহচর হয়ে কাজকর্ম করেছে, তারপর নিজে একসময় পল্টুদা সরে যাওয়ার পর ক্লাবের লিডারশিপ পজিশনে এসছে, সুপ্রিমো পজিশনে। তো সবসময় কিন্তু সে সবচেয়ে বেশি বাজেটটা পেয়ে এসছে। যাকে লাগবে ও ওটা নিয়ে ওটা নিয়ে ওই রুই মাছটা নিয়ে, ও 4টে কাতলা মাছ নিয়ে, এই ধরনের একটা ছিল। তো কখনো মাথাটা ব্যবহার করার তো সুযোগ হয়নি, এবং আপনি যদি মাথাটা ব্যবহার না করেন, একটা সময় কিন্তু মাথা আপনার যতই শার্প হোক, আপনার মাথাটা বসে যায়। তো এদের কিন্তু এখন অনেকটা সেইটাই হয়েছে। এবং তার দরুন কী হচ্ছে, ভুলভাল আমরা সব বাজারে নাম দেখছি, হাজার ঘন্টা মিডিয়কার প্লেয়ারের নাম দেখছি। দেখুন, হাজারটা মিডিয়কার প্লেয়ার নিয়ে লাভ নেই। যেমন একটা কয়েকদিন ধরে আমরা দেখছিলাম একটা উড়িষ্যার একটা প্লেয়ার কি প্রিন্সটন বলে, সে অ্যাটাকিং মিডিয়নে কী রোলে খেলে জানি না। তো ওই ধরনের প্লেয়ার নেওয়া হচ্ছে, না নেওয়া ভালো। কারণ আপনার টিমে যে একটা মোহিতোষ রয় বলে একটা ছেলে আছে, ও কিন্তু ওর থেকে ভালো খেলে দেবে। আপনি কিন্তু ওকে ঠিকঠাক সুযোগ দেননি। আপনি যখন লাস্ট ম্যাচে নামিয়েছেন 20 মিনিট, দেখা গেছে ওর মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। তো আপনি যদি ওর সাথে ওকে ঠিক যত্ন সহকারে খেলান বা ট্রেনিং দেন, ও কিন্তু সে প্রিন্সটনদের থেকে বেটার খেলে দেবে। আর আপনাকে যেটা করতে হবে, আপনার কাছে যতটাই বাজেট আছে সেটা একটা একটা স্মার্ট ইউটিলাইজেশন করতে হবে। আপনি আগের বছর একটা নিয়ে এসেছিলেন একটা গোলকিপারকে, প্রভ সুকান গিল, সে ফার্স্ট টিমের গোলি।
ধরা যায় সে এখনও যদি ন্যাশনাল টিমে নেই, কিন্তু ওপর দিকের একটা ভালো একটা এলিট প্লেয়ার। তো ওই রকমই আপনাকে দেখতে হবে। আপনি ধরুন আইএসএলে যারা ভালো খেলেছে, যেসব টিমরা টপ 4, 5, 6-এ রয়েছে, সেই সব টিমের অন্তত আপনি যদি 2টো বা 3টো ফার্স্ট টিমের প্লেয়ার আনতে পারেন তাহলেই লাভ আছে। নয়তো হাবিজাবি ওইসব মিডিয়কার কিছু সাইড ব্যাক আনলেন, উইং হাফ আনলেন, ওইসব এনে কোনো লাভ নেই। হচ্ছে আপনার ধরুন আপনার বেঞ্চে যেসব ছেলেরা আছে তারা কিন্তু অনেক বেটার খেলে দেবে। বেঞ্চে মানে আমার রিজার্ভ টিমে যারা আছে, যেসব লোকাল ছেলেরা আছে, তারা কিন্তু ভালো খেলে দেবে। আবার ধরুন ওই দেখছি দুদিন ধরে কি একটা অ্যালেক্স সাজি বলে একটা কোনো একটা ছেলে, একটা কেরালার ছেলে, সরি কেরালার ছেলে খেলে হায়দ্রাবাদে। এবার আমি আগেও বলেছি, আপনি যদি একদম আনপলিশড প্লেয়ার আনেন, মানে যে একদম পক্ক নয় বা তৈরি নয়, ভারতীয় ওরকম প্লেয়ার আনেন, তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ আপনার যে কোচ আপনি রেখেছেন কুয়াদ্রাত, সে বাপের জন্মে কিন্তু হেড কোচে কাজ করেনি দেশের বাইরে, ইন্ডিয়ার বাইরে, এবং ডেভেলপমেন্টে সে কোনো দিনই কাজ করেনি। সে ইন্ডিয়ার বাইরেও করেনি এবং ইন্ডিয়াতেও করেছি কিনা আমার সন্দেহ, কারণ ইন্ডিয়াতে তো তার এক্সপিরিয়েন্স বলতে বেঙ্গালুরু এফসি আর এই আপনার এই ইস্ট বেঙ্গল। তো তার কিন্তু ডেভেলপমেন্টে একদমই এক্সপিরিয়েন্স নেই, এবং সেই জন্যই সে কিন্তু চুঙ্গা এবং মাহেশকে নিয়ে নাজেহাল হচ্ছে। মানে দুজনেরই, মাহেশ এবং চুঙ্গার কিন্তু এই মরশুমে পারফরমেন্স ড্রপ করে গেছে। এই দুটো প্লেয়ার কিন্তু স্টিফেনের আন্ডারে দারুণ উন্নতি করছিল, কিন্তু এই সিজনে তাদের পারফরমেন্স কিন্তু ড্রপ করে গেছে। তার একটাই কারণ, কুয়াদ্রাত এ প্লেয়ার গ্রুম করতে পারে না। এবার আপনার বিনো, সেও পারে না। সেও একই, সেও সিনিয়র লেভেলে কাজ করেছে কেরালাতে, সেও কিন্তু গ্রুমিংটা পারে না। তো আপনি যদি বাইরের রাজ্য থেকে এরকম আনপ্রিপেয়ার্ড, মানে ইম্যাচিওর প্লেয়ার নিয়ে আসেন, তাদের কেরিয়ারটাও ভোগে যাবে এবং তারা কিন্তু সার্ভিসও দিতে পারবেন না। আমার ধারণা এইসব এইসব অ্যালেক্স সাজিফাজির থেকে আপনার যে এই চাকুমান্ডি বলে ছেলেটা রয়েছে, এ হয়তো বেটার দেখলেন খেলে দেবে। যে চাকুমান্ডিকে তোলা হয়েছে, তার কারণ একটাই কারণ, আমি আমার আগের অডিওতে বলেছি যে স্থানীয় যারা বাঙালি প্লেয়ার রয়েছে তারা অনেকেই লোকাল বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে উঠে এসেছে। যেমন ধরুন এই শ্যামল বেসরা, তারপর চাকুমান্ডি, এরা সব পান্ডুয়া ফুটবল একাডেমির ছেলে। তো ধরুন এই কোয়াদ্রাত তো জানি ও গ্রুমিং করতে পারে না, বিনও পারে না, কিন্তু এদের যেহেতু একটা লোকাল একটা গাইড রয়েছে, একটা লোকাল কোচ রয়েছে, এরা কিন্তু এদের গ্রুম করতে পারবে। কিন্তু যারা ধরুন বাইরের রাজ্যের ছেলে, তাদের অনেকেরই সেই সুযোগটা নেই। তার কারণ আপনি যদি দেখেন তাদের ডেভেলপমেন্ট হিস্ট্রি, তারা যেরকম ইনস্টিটিউটের মাধ্যমে ধরুন বড় হয়েছে, সেসব ইনস্টিটিউশনে যারা কোচ রয়েছে তাদের কাছে কতটা অ্যাক্সেসিবিলিটি আছে ঘোর সন্দেহ রয়েছে। সুতরাং এই একটা প্রবলেম কিন্তু থাকবেই। আপনি যদি ধরুন একটা আনকোড়া একটা ছেলেকে আনেন অন্য রাজ্য থেকে, এই প্রবলেমটা কিন্তু থাকবেই। আর একটা আপনাকে কিন্তু মানে আপনার যখন প্রচুর অর্থ নিয়ে, আপনাকে একটু সৎ হতে হবে, মানে রিসোর্সফুল অ্যান্ড অনেস্ট হতে হবে, অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। যেমন ধরুন এখন দেখা যাচ্ছে যে আরএফডিএল যে টুর্নামেন্টটা চলছে, সেটাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের ব্যর্থতা ঢাকার একটা উপায় বার করেছে, মানে এটা একটা অবলম্বন করেছে। তো এখন আরএফডিএল এর কাজ হচ্ছে ফর ডেভেলপমেন্ট পারপাস, ঠিক আছে। কিন্তু এটাকে এখন যেহেতু আইএসএলে জঘন্য পারফর্ম করেছে ইস্টবেঙ্গল, গত বছর 20টা ম্যাচ খেলে 6টা ম্যাচ জিতেছে, এই বছর 22টা ম্যাচ খেলে 6টা ম্যাচ যাচ্ছে তাই পারফরমেন্স। তারপর আপনি যদি ভাবেন যে স্টিফেনকে প্রিপারেশনের টাইম আমরা একদমই দিতে পারিনি, একদমই আজে বাজে খাজা প্লেয়ার দিয়েছিলাম, বিদেশি তো জঘন্য দিয়েছিলাম, সেই তুলনায় এবছর বাজেট অনেক বেশি ছিল, বিদেশিও গত বছরের তুলনায় অনেক ভালো ছিল, তা সত্ত্বেও কিন্তু কোয়াদ্রাত ধেরিয়েছে। তো এইটাকে চাপা দেওয়ার জন্য আমরা এখন আরএফডিএল নিয়ে উঠে পড়ে লেগেছি। কিন্তু আরএফডিএলের মূল লক্ষ্য হচ্ছে আপনার ওখান থেকে প্লেয়ার তৈরি করা। কিসের জন্য? আইএসএলের জন্য। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখবেন আপনারা এই যে বিষ্ণুকে আরএফডিএলে হঠাৎ করে স্ট্রাইকারে নামাচ্ছে, এবং ও কী করছে, বাচ্চা ফাচ্চাদের সাথে খেলছে। তো ও তো আন্ডার 22 কোটাতে খেলছে, বা 23 না কি, আন্ডার 22 কোটা বোধহয় আরএফডিএলে। তো অপোনেন্টে বাচ্চা ফাচ্চা ছেড়ে 3-4 জনে কাটিয়ে ফাটিয়ে গোল করে দিচ্ছে, বা একদম কর্নার থেকে একটা ডাইরেক্ট ফ্রিকিং মারছে, গোলে নাটা গোলকিপার, বাচ্চা গোলকিপার গোলে বল ঢুকে যাচ্ছে। তো সেইটা নিয়ে খুব হইচই করছে। কিন্তু আমরা যত দেখেছি কুয়াদ্রাত কিন্তু এটা ঠিক করে ফেলেছে যে বিষ্ণুকে আইএসএলের স্ট্রাইকার হিসেবে খেলানো যাবে না। তার কারণ এটা ঠিকই সিদ্ধান্ত, আইএসএলে স্ট্রাইকার খেলতে গেলে যেসব গুণগুলো দরকার সেগুলো ওর মধ্যে নেই। তো ওকে তাই চেষ্টা করছে কুয়াদ্রাত উইং হাফে সেট করার আইএসএলে, কিন্তু দেখা গেছে শেষের দিকে সেখানেও যথেষ্ট ধ্যারাচ্ছে। তাই শেষের দিকে ওকে 45 মিনিটের বেশি রাখতে পারছে না, সাহস পাচ্ছে না কুয়াদ্রাত। তো যে ছেলেটাকে মানে কুয়াদ্রাত খুব চেষ্টা করছে কোনো মতো যদি সেট করা যায় উইং হাফে, তাকে কিন্তু আপনি আরএফডিএলে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন। ধরলাম আরএফডিএলও স্ট্রাইকার হিসেবে দারুণ খেললো,
ও নেক্সট জেন কাপে গিয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, ধরলাম বিষ্ণু হাইয়েস্ট গোল স্কোরার হলো, লাভটা কী হবে? আপনি তো ওকে আইএসএলে খেলাতে পারবেন না, আইএসএলও 4-5 জনকে তো কাটিয়ে ওইভাবে গোলগুলো করতে পারবে না, যেইভাবে ও গোলগুলো করছে বাচ্চা ছেলেদের বিরুদ্ধে আরএফডিএল লেভেলে, সেইভাবে তো করতে পারবে না গোল আইএসএলে। তাহলে আপনি যে আরএফডিএলে খেলার সুযোগটা পাচ্ছেন, এই সুযোগটা দিয়ে আপনি শুধু কিছু পোস্টার তৈরি করছেন, আর কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। তো এই ধরনের ডিসঅনেস্টি থাকলে আপনি কিন্তু কিছুই করে উঠতে পারবেন না, আপনার কাছে পয়সাও নেই, আপনার কাছে অনেস্টিও নেই। তো এইটা একটা মুশকিল, কিন্তু এই ব্যাপারটা একটু সচেতন হতে হবে। আরও একটা জিনিস নিয়ে, এটা আগেও ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা অনেকে করেছে, শুধু নিতু না, মানে অনেকেই করেছে, এই মানে ভাইয়ের সাথে দাদার সাথে ভাই, ভাইয়ের সাথে দাদা, এই ধরনের প্যাকেজ। এই দেখছিলাম মানে আজকে একটা ছেলে এসে সে বোধহয় কিছুটা জার্নালিজম করে, অনেক কিছু 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 করে সে বলছিল ওই অ্যালেক্স সাজি, যে ডিফেন্ডারের কথা বললাম হায়দ্রাবাদে, তার ভাই খেলছে ফরওয়ার্ডে, অ্যালান সাজি, তাকে নিয়ে নাকি ভাই দাদাকে নাকি কম্বো অফারে নিতে চাইছে। তো অ্যালান সাজি কি পজিশনে খেলে? সে খেলে স্ট্রাইকার। এবার আপনি যদি কোথায় খেলে না খেলে, রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পস RFYC যে টিমটা, আপনি কিন্তু ইউটিউবে গেলে ওই রিলায়েন্স ফাউন্ডেশনের সমস্ত ম্যাচই দেখতে পারবেন, মানে এই ন্যাশনাল লেভেলে যে ম্যাচগুলো আছে প্রত্যেকটা ম্যাচই দেখতে পারবেন, এবং সেই ম্যাচগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে ওই অ্যালান সাজি, ও যে অ্যালেক্সের যে ভাই, সে খেলছে 9 নম্বর জার্সি পরে, এবং সে কিন্তু খুব একটা আহামরি প্লেয়ার নয়। তো আপনি যদি এই ধরনের মানে দাদাকে নেওয়ার জন্য, দাদাও আহামরি নয়, আনপ্রিপেয়ার্ড, এরকম একটা আনকরা ভাইকে এই ধরনের চিন্তাভাবনা করেন, সেখানে একটু মুশকিল আছে। ইনফ্যাক্ট RFYCর একটা উইং হাফ একটা ছেলে আছে, প্রান্তিক সাহা, 11 নম্বর জার্সি পরে খেলে, বেশ ভালো তৈরি ছেলে, কিন্তু ওর একটাই সমস্যা, ওর হাইটটা কম। তো জানি না এই হাইটের কারণে মানে একটু সমস্যা হতে পারে ওর ফিউচারে, মানে বড় হওয়ার পক্ষে, আইএসএল লেভেলে খেলার পক্ষে। আর আপনি যদি বলতে চান মানে সেই অর্থে স্ট্রাইকার তো ওই সাহিল হরিজন বলে যে ছেলেটা আছে আপনার যে ইউনাইটেডে, ওর এখনও অনেক তৈরি নয়, অনেক সমস্যা আছে, কিন্তু ওর 9 হিসেবে এই ছেলেটা অ্যালান সাজির থেকে অনেকটা বেটার, ওর ক্লোজ বল কন্ট্রোল অনেকটা বেটার এই অ্যালান সাজির থেকে। যদিও আমি আমার আগের এক অডিওতে বলেছি ওর মধ্যে অনেকটা এখনও খামতি রয়েছে সাহিল হরিজনের মধ্যে, কিন্তু এই ধরনের অ্যালান সাজির থেকে কিন্তু অনেকটা তৈরি। প্লাস যে ধরনের প্লেয়ারকে আমরা নিয়েছি, ওই ওরাও, তারপর আপনার ওই কুঞ্জাম, জেসিন, এদের থেকে এই সাহিল হরিজন অনেকটা এগিয়ে। আরও একটা ছেলে আছে, সে ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টে ছিল, অরূপ মণ্ডল, সে নাম্বার 10 হিসেবে খেলে, কালীঘাটে মেসে খেলছে, এই RFDL-এ খেলেছে, জোনাল ফেজে খেলেছে, মানে ন্যাশনাল ফেজে তো কালীঘাট উত্তীর্ণ হয়নি, তো জোনাল ফেজে খেলেছে। তো ওই ছেলেটার পায়েও কিন্তু সুন্দর টাচ আছে, এবং ওর হাইটও খুব ভালো, মানে ওই অরূপ মণ্ডলের হাইটটা খুব ভালো, এবং ও কিন্তু ইস্টবেঙ্গলের আন্ডার ইউথ টিমে খেলেছে এর আগে। তো এই ধরনের প্লেয়ার আছে। আর আমি যেটা বারবার বলছি, ইস্টবেঙ্গলের যে দেবজিৎ রয় বলে ছেলেটা আছে স্ট্রাইকার, যে আন্ডার 17 টিম থেকে সবই ঢুকেছে রিলায়েন্স ফাউন্ডেশন, যে আপনার এই RFDL স্কোয়াড ইস্টবেঙ্গলে, সে অসাধারণ, সে ভীষণই শিক্ষিত, ওয়েল এডুকেটেড। তো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে, মানে আপনি কোন প্লেয়ারকে নেবেন, আপনার বাজেট কত আছে, বাজেট ইউটিলাইজেশন। তো একটু বলছি, একটু মাথায় একটু দম দাও, অনেক বুকে দম দেখিয়েছো, বুকে দম দেখিয়ে তুমি না হয় ক্লাবটাকে বিক্রির হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু এবার তো এগিয়ে নিয়ে যেতে হবে না ক্লাবটাকে, ওই বুকে দম দিয়ে তো ক্লাবে করবে না, এবার মস্তিষ্কে আপনার দমটা লাগবে। তো এটাই বলার ছিল, আর আর কিছুই না, পরে আরও আলোচনা করা যাবে বিভিন্ন বিষয় নিয়ে, আপাতত এতটুকুই। সকলে ভালো থাকবেন।